নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। এখন আমরা এসে উপস্থিত হয়েছি উডল্যান্ডস মাল্টি স্পেশালিটি হসপিটালে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি সিনিয়র ক্রিটিক্যাল কেয়ার কনসালটেন্ট ডক্টর শক্তিক পান্ডাকে। স্যার নমস্কার, ইমেজ বেঙ্গলে আপনাকে স্বাগত। নমস্কার। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস এবং তার পরবর্তী অবস্থা জিআই সেপসিস, এই অসুখ কেন হয় এবং এই অসুখ হলে আমাদের শরীরে কি কি লক্ষণ দেখা দিতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। স্যার, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস এই অসুখটা আমরা একটু হলেও নাম শুনেছি, কিন্তু হয়তো আমরা অনেকেই জানি না যে এই অসুখটা বলতে আমরা ঠিক কি বুঝি। প্যানক্রিয়াস মানে অগ্নাশয়, এটি একটি এন্ডোক্রিন এবং এক্সোক্রিন গ্ল্যান্ড। এন্ডোক্রিন তার কারণ হচ্ছে এর থেকে কিছু হরমোন নিঃসৃত হয়, যে হরমোনগুলো আমাদের শরীরের সুগার কন্ট্রোলে অনেকটা সাহায্য করে, ইনসুলিন এবং গ্লুকাগন। এর বাইরে এটিকে আমরা এক্সোক্রিন গ্ল্যান্ড হিসেবেও ধরি, তার কারণে এর থেকে আরো কিছু হরমোনস এবং এনজাইমস নিঃসৃত হয়, যার মাধ্যমে আমাদের শরীরের যে পাচন প্রক্রিয়া সেটা সাহায্য করে। এবার আইটিস নামের পেছনে যুক্ত আছে মানে বুঝতে পারছেন, এটি একটি ইনফ্লামেটরি কন্ডিশন। প্যানক্রিয়াটাইটিস মানে হচ্ছে প্যানক্রিয়াসের ইনফ্লামেশন, মানে প্রদাহ। এতে মানুষের শরীরে প্যানক্রিয়াসের ইনফ্লামেশন হওয়ার ফলে প্যানক্রিয়াস গ্ল্যান্ডটি একটু সোয়েলেন আপ একটা কন্ডিশন তৈরি হয়, এবং সেখান থেকে আস্তে আস্তে প্যানক্রিয়াসের যে নিজস্ব যে ক্ষমতা, সেই ক্ষমতাগুলো আস্তে আস্তে চলে যায়, এবং তার যে এই যে দুটো আলাদা আলাদা ফাংশন বললাম, এক্সোক্রিন ফাংশন এবং এন্ডোক্রিন ফাংশন, দুটোই ব্যাহত হয়। এবং বিশেষ করে যে প্যানক্রিয়াসের যে নিজস্ব এনজাইমস গুলো, সেগুলো আস্তে আস্তে বেরিয়ে আলটিমেটলি প্যানক্রিয়াসকেই জখম করা শুরু করে। সুতরাং এটা একটা সেলফ ডিস্ট্রাকটিভ প্রসেস অফ প্যানক্রিয়াস, এবং এটা একটা নেক্রোসিস বা পচন প্রক্রিয়া তৈরি করে প্যানক্রিয়াসের, এবং ধীরে ধীরে এই গ্ল্যান্ড নিজে থেকেই নষ্ট হয়ে যায় আস্তে আস্তে। এবং এর সাইন সিমটমস যদি বলেন, তাহলে সর্বোপরি যেটা হয় সেটা হচ্ছে প্রচন্ড পেটে ব্যথা, সেখান থেকেই শুরু। এবং তাছাড়া ধরুন হজমে গোলমাল এবং গা গোলানো ভাব, বমি বমি ভাব, বমি পাওয়া, এগুলো সমস্ত ভীষণ রকম ভাবে প্রথম দিন থেকে এগুলো শুরু হয়। এবং আমাদের ওই দিন ক্যালকুলেট করাটা ভীষণ জরুরি, যেদিন থেকে সিমটম অনসেট সেদিনটাই আমরা প্রথম দিন হিসেবে ধরি, এবং তারপর থেকে নিয়ে একটা সপ্তাহের হিসেব চলে। এখন এটা একটা দীর্ঘমেয়াদী একটা প্রসেস, ন্যাচারাল কোর্স আছে এই ডিজিজটার, এবং জটিল একখানা ডিজিজ। যে জন্য মানে প্রথম সপ্তাহে যে ধরনের সাইন সিমটমস এবং যে ধরনের কমপ্লিকেশনস আমরা দেখি, দ্বিতীয় সপ্তাহে গিয়ে আরো তার অন্যরকম একটা স্পেকট্রাম খুলে যায়। থার্ড উইক, ফোর্থ উইক অনওয়ার্ডস গিয়ে তখন আরো অন্যান্য রকম কমপ্লিকেশনস শুরু হয়। এবং আপনি যেটা বলছেন যে জিআই সেপসিস, সেটা হয়তো প্রথম দিকে অতটা থাকে না, কিন্তু প্রথম সপ্তাহ শেষ, দ্বিতীয় সপ্তাহের শুরু, যখন থেকে নিয়ে নেক্রোসিস মানে পচন প্রক্রিয়াটা পুরোপুরি ভাবে এস্টাবলিশ হয়, তখন ওই নেক্রোটিক প্যানক্রিয়াটিক টিস্যু, তাতে ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়ার চান্সটা খুব বেশি থাকে। এবং এই ব্যাকটেরিয়াগুলো আমাদের নিজেদের শরীরেরই গাট ব্যাকটেরিয়া, সেগুলোই গিয়ে প্যানক্রিয়াসের ওই পার্টিকুলার জায়গা যেখানটাতে গন্ডগোলটা হয়ে আছে, সেখানে ওই জায়গাতে প্যানক্রিয়াসকে ওরা ওরা ইনফেক্ট করে, এবং তখন আমরা বলি যে ইটস অ্যান ইনফেক্টেড নেক্রোসিস। ওই নেক্রোটিক এরিয়াটাতে ইনফেকশন, এবং তারপর থেকে নিয়ে জিআই মানে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সেপসিসের সাইন সিমটমস গুলো তখন আমরা দেখতে পাই। স্যার, আপনি যেটা বললেন যে যে দিন থেকে হচ্ছে সেই দিন কাউন্ট করাটা খুব ইম্পর্টেন্ট, তাহলে কি এই সমস্যা হবার আগে শরীর কোনো সিমটম দেয় না? প্যানক্রিয়াটাইটিসের যে দুটি মোস্ট ইম্পর্টেন্ট কজ এটিওলজিতে আমরা যেগুলি জানি, তার মধ্যে একটি হচ্ছে গলস্টোন এবং দ্বিতীয় হচ্ছে অ্যালকোহল কনজাম্পশন। এবার গলস্টোন যার আছে, সেটা অনেক সময় গলস্টোন সাইলেন্ট বসে থাকে, সেরকম ভাবে পেন কারুর সেরকম ফিল হয় না, এবং যদি ফিল হয় পেন, তাহলে একটা অতি অবশ্যই করে ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে একটা আল্ট্রাসাউন্ড করে নেওয়া। উপরের পেটের আল্ট্রাসাউন্ড করলেই গল ব্লাডার এবং লিভার খুব সুন্দরভাবে ভিজুয়ালাইজ করা যায়। এবং গল ব্লাডারে পাথর, এবং সেটা যদি সিমটোম্যাটিক হয় মানে পেন,
এবং তার সাথে একটা ডাইজেশনে অসুবিধা করা, এবং এই যা যা বললাম নজিয়া, ভমিটিং, ফ্ল্যাটুলেন্স, ব্লোটিং সেন্সেশন, এগুলো যদি করে তাহলে ডেফিনেটলি পেশেন্ট ইজ সিম্পটোম্যাটিক ইন দি ব্যাকগ্রাউন্ড ফর গলস্টোন ডিজিজ। তাহলে সেক্ষেত্রে সার্জিক্যাল একটা পরামর্শ নিয়ে গল ব্লাডার রিমুভাল করাটা বাঞ্ছনীয়। নইলে এই গল ব্লাডার মানে পিত্তথলি থেকে যদি কোনো পাথর ছিটকে পিত্ত নালীতে গিয়ে পৌঁছে যায় তাহলে কিন্তু একটা লাইফ থ্রেটনিং কন্ডিশন তৈরি করতে পারে, এবং একটা অবস্ট্রাকশনের ফলে, বিলিয়ারি ড্রেনেজের অবস্ট্রাকশনের ফলে জন্ডিস তৈরি হয়, এবং এটাকে আমরা অবস্ট্রাকটিভ জন্ডিস বলি। এরই সমসাময়িক কিন্তু ওই পাথরের ফলে ওই এন্টায়ার এরিয়াটা, ওখানকার অ্যানাটমিটা খুব কমপ্লেক্স, সেই জন্য ওই পার্টিকুলার পাথরের ফলে, পিত্ত নালীতে পাথর পৌঁছে যাওয়ার ফলে কিন্তু ঠিক পাশেই থাকা প্যানক্রিয়াস সেও কিন্তু আক্রান্ত হতে পারে, তখন একটা অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস ডেভেলপ করে। সুতরাং কারুর যদি গলস্টোন ডায়াগনোসড থাকে এবং সেটা যদি সিম্পটোম্যাটিক হয় তাহলে সেই গলস্টোনটাকে নিয়ে চেপে বসে থাকার কোনো কারণ নেই, সার্জিক্যাল একটা রিমুভাল গলস্টোনের বাঞ্ছনীয়। আর এছাড়া সেকেন্ড মোস্ট কমন কজ যেটা আমরা অ্যালকোহল কনজাম্পশন দেখি, অবভিয়াসলি অ্যালকোহল কনজাম্পশনের যে অন্যান্য যে আমাদের শরীরের যে ক্ষতিকারক যে তার এফেক্ট সেগুলো বিদ্যমান থাকে অনেকদিন ধরেই। সুতরাং সেখান থেকে যদি আস্তে আস্তে কারোর কখনো পেটে ব্যথা মাঝে মাঝে শুরু হয় তাহলে সেটাকেও কিন্তু ইগনোর করা যাবে না, তখনও কিন্তু একটা আল্ট্রাসাউন্ড করে দেখে নেওয়া যে লিভার এবং প্যানক্রিয়াসের পরিস্থিতি কি বিকজ অফ লং স্ট্যান্ডিং অ্যালকোহল কনজাম্পশন। এটা হচ্ছে প্রধান দুটি কজ। এর বাইরেও কিন্তু প্যানক্রিয়াটাইটিসের অনেক কজ আছে, বিশেষ করে যেমন ধরুন লিপিড প্রোফাইলের কোনো কিছু যদি গন্ডগোল হয়, পার্টিকুলারলি ট্রাইগ্লিসারাইড লেভেল, এটাতে যদি কখনো কোনো গন্ডগোল ধরা পড়ে তাহলে দীর্ঘদিন ধরে অতিরিক্ত বেশি ট্রাইগ্লিসারাইড শরীরে থাকলে এই হাইপার ট্রাইগ্লিসারাইডিমিয়া কন্ডিশন থেকেও কিন্তু অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হতে পারে। এর বাইরে কিছু আনকমন কজেসও রয়েছে প্যানক্রিয়াটাইটিসের। তাছাড়া ড্রাগ ইনডিউসড প্যানক্রিয়াটাইটিস, আপনার কিছু কিছু ওষুধপত্র, ডায়াবেটিসের ওষুধ, কিছু কোলেস্ট্রল কমানোর ওষুধ এবং কিছু অ্যান্টিবায়োটিক্স এবং কিছু অ্যান্টিভাইরাল মেডিসিন, এইগুলো কিন্তু দীর্ঘদিন ধরে কেউ যদি নিতে থাকেন তাহলে কিন্তু প্যানক্রিয়াসে একটা এফেক্ট আসবে, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, যেটাকে আমরা ড্রাগ ইনডিউসড প্যানক্রিয়াটাইটিস বলি। সুতরাং একেবারেই যে আগে থেকে শরীর জানান দেবে না সেরকম নয়। যদি আপনার পাচন প্রক্রিয়ায় কোনো অসুবিধা হয়, মাঝে মাঝে পেটে ব্যথা হয়, আপনার যদি সবসময় একটা গা গোলানো ভাব ভেতরে থাকে, তাহলে কিন্তু বুঝতে হবে যে এখানে একটা ওয়ার্নিং সাইন শরীর জানাচ্ছে আমাকে আগে থেকে। তখন কিন্তু ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে যে যে ইনভেস্টিগেশনস গুলো করা দরকার সেগুলো করে নেওয়া উচিত। তার কারণ নইলে এমন একটা দিন আসবে যখন একটা সাডেন অনসেট প্রচন্ড বেশি পেটে ব্যথা শুরু হবে, এবং আমরা সেই দিনটাকে ডে 1 হিসেবে তখন ক্যালকুলেট করি অ্যাজ ডে 1 অফ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। স্যার, এই অসুখের চিকিৎসা কি? দেখুন, মূলত কনজারভেটিভ মেডিকেল ম্যানেজমেন্ট, এবং প্যানক্রিয়াস আমি আপনাকে বললাম এই অসুখটি অত্যন্ত জটিল অসুখ, এবং প্যানক্রিয়াসের যে লোকেশন, অ্যানাটমিক্যাল লোকেশন, সেই জায়গাটাও অত্যন্ত জটিল। এটা একটা রেট্রোপেরিটোনিয়াল অর্গান, আমাদের পেটের সামনের দিকে থাকে না, পেছনের দিকে থাকে। এবং এই প্যানক্রিয়াটাইটিসে আমাদের মূল সমস্যা যেটা হয় সেটা হচ্ছে মাল্টি অর্গান ডিসফাংশন একটা শুরু হয় বিকজ অফ সাইটোকাইন স্টর্ম। এই যে যেহেতু প্রদাহ তৈরি হচ্ছে, অ্যাকিউট ইনফ্লামেশন তৈরি হচ্ছে, এর যে ইনফ্লামেটরি মার্কারস গুলো, যে সাইটোকাইনস গুলো বেরোচ্ছে সেই লোকাল ইনফ্লামেশনটা থেকে, এই সাইটোকাইন গুলো কিন্তু অন্যান্য অর্গানস গুলোকে ক্ষতি করতে পারে। তার মধ্যে মূলত কিডনি এবং লাংস এর আশেপাশে একটা জল জমার একটা প্রবণতা থাকে যেটাকে আমরা প্লুরাল ইফিউশন বলি। এবং যেহেতু এই কন্ডিশনটাতে একটা শরীরের রিলেটিভ হাইপোভলিমিয়া তৈরি হয়, একটা রিলেটিভ ডিহাইড্রেশনের স্টেট তৈরি হয়, সেই কারণের জন্য আমরা বলি একটা অ্যাকিউট কিডনি ইনজুরি, মানে ক্রিয়াটিনিন, ইউরিয়া লেভেল যেগুলো আস্তে আস্তে বাড়তে থাকে মানুষের শরীরে, এবং এইভাবেই তৈরি হয় একটা সিঙ্গেল অর্গান থেকে, ডাবল অর্গান থেকে, ট্রিপল অর্গান থেকে একটা মাল্টি অর্গান ডিসফাংশন। বহু ক্ষেত্রে চূড়ান্ত সাইটোকাইন ঝড়ের ফলে অনেক সময় কার্ডিয়াক কন্ট্রাক্টিলিটিও কমে যায়, যেটাকে আমরা স্ট্রেস কার্ডিওমায়োপ্যাথি বলি, বিকজ অফ সো মাচ অফ সাইটোকাইন স্টর্ম ইন দি বডি। সুতরাং তখন হার্টের পাম্পিং অ্যাকশনও কমতে পারে। সুতরাং এটা একটা মাল্টি অর্গান একটা ইনভলভমেন্ট রাখার ক্ষমতা রাখে এই পার্টিকুলার ডিজিজ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। কিন্তু স্যার, চিকিৎসার ফলে তাহলে কি ধীরে ধীরে সুস্থ হতে পারে? হ্যাঁ, এর একটা দীর্ঘমেয়াদী প্রসেস, যে জন্য আমরা যেটা সবসময় বলি সেটা হচ্ছে রুগীর বাড়ির লোক এদেরকেও ধৈর্য ধরতে হবে, এমনকি ট্রিটিং টিম এদেরকেও অত্যন্ত ধৈর্য নিয়ে পুরো চিকিৎসাটা চালিয়ে যেতে হবে। এটা একটা দীর্ঘমেয়াদী প্রসেস।
পুরো ডিজিজ কোর্সটাই অন্তত 6 থেকে 8 সপ্তাহ অব্দি গড়িয়ে যেতে পারে। একটা লং টার্ম হসপিটালাইজেশন অনেকের ক্ষেত্রে হয়, বিশেষ করে যাদের নেক্রোসিস, ওই পচন যেটা ঘটছে প্যানক্রিয়াসে সেটার মাত্রাটা যদি বেশি থাকে, সিটি স্ক্যান করে কিছু স্কোরিং সিস্টেম আছে, তার মাধ্যমে আমরা বুঝতে পারি যে কতটা পার্সেন্টেজ প্যানক্রিয়াসের ইনভলভ হয়েছে। তার দ্বারা আমরা প্রগনোস্টিকেট করতে পারি ভালোভাবে যে কতদিন থাকতে হবে হাসপাতালে, কি ধরনের ট্রিটমেন্ট হতে পারে হাসপাতালে। কিন্তু যা আপনাকে বললাম যে মূলত কনজারভেটিভ মেডিকেল ম্যানেজমেন্টের মধ্যেই রুগীকে রাখা হয়, এবং তৃতীয় সপ্তাহ বা চতুর্থ সপ্তাহে পৌঁছে যদি দেখা যায় যে অন্য কোনো কমপ্লিকেশন ডেভেলপ করছে, সেই কমপ্লিকেশনস গুলো তখন আমরা দেখে নিয়ে যদি কিছু ইন্টারভেনশনের দরকার পড়ে, সেখানেও আমরা কিন্তু খুব মিনিমালি ইনভেসিভ কিছু ইন্টারভেনশন প্রসেস আছে যেগুলোর মধ্যে আমরা যাই। আমরা কোন রকম কোনো সার্জিক্যাল প্রসেসের মধ্যে অতটা যাই না প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রে। তার মানে সময়টা একটা অনেক বড় ফ্যাক্টর এই অসুখের চিকিৎসার ক্ষেত্রে। অবশ্যই একটা দীর্ঘমেয়াদী অসুখ, এবং বিশেষ করে যাদের সিভিয়ার অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হয়েছে, সিটি সিভিয়ারিটি স্কোর যদি 6 এর উপরে চলে যায়, এটা 10 অব্দি ম্যাক্সিমাম, 6 এর উপরে সিটি সিভিয়ারিটি স্কোর থাকলে তখন আমরা বুঝতে পারি যে প্রলংড হসপিটালাইজেশন, একটা লং ট্রিটমেন্ট, এবং সেকেন্ড উইক থার্ড উইক অনওয়ার্ডস কিছু কমপ্লিকেশন, যার মধ্যে একটা জিআই সেপসিস যার কথা আপনি বললেন, এছাড়াও আরো অন্যান্য কমপ্লিকেশন আছে, যেমন সিউডোসিস্ট ফর্মেশন, গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারিটা খুব অ্যানিউরিজম তৈরি হতে পারে ওই পার্টিকুলার আর্টারি, সেই আর্টারি থেকে ব্লিড হতে পারে, তখনও আমরা মিনিমালি ইনভেসিভ কিছু রেডিওলজিক্যাল প্রসিজিওর আছে সেগুলো আমরা করি। সুতরাং এই এটা একটা জটিলতা ক্রিয়েটটা মূলত শুরু হয় সেকেন্ড উইক থার্ড উইক অনওয়ার্ডস। সুতরাং সেই বুঝে আমরা নিজেদের মতো করে আমরা ট্রিটমেন্টটাকে রেগুলেট করতে যাই। সেরে ওঠার পর পেশেন্টের কি নির্দিষ্ট কোনো জীবনযাত্রার মধ্যে অবশ্যই করে নির্দিষ্ট ডায়েটের মধ্যে থাকা, এবং ব্লাড সুগার কন্ট্রোলটা কিভাবে হচ্ছে সেই দিকে তীক্ষ্ণ নজর রাখা, এবং যেহেতু প্যানক্রিয়াসে এতটা জখম হয়ে গেছে, প্যানক্রিয়াসের নিজস্ব ক্ষমতা তখন থাকে না এই ডাইজেস্টিভ প্যানক্রিয়াটিক এনজাইমস গুলোকে রিলিজ করার মতো। সুতরাং এই সাপ্লিমেন্টাল এনজাইমস গুলো তখন আমাদেরকে বাইরে থেকে নিতে হয় খাবার দাবার হজম করতে যাতে সুবিধা হয়। খাবারটাও একটা লাইট ডায়েট, একটা প্রপার ডায়েট চার্ট তৈরি করে দেওয়া হয় রোগীদের, এবং সুগার কন্ট্রোল এবং এনজাইম সাপ্লিমেন্ট দেওয়া এর মধ্যেই আমরা রাখি। এবং বিশেষ করে যারা ধরুন অ্যালকোহল সেবনের জন্য যাদের প্যানক্রিয়াটাইটিস হয়েছে, তাদের ক্ষেত্রে তো অ্যাবসলিউটলি কমপ্লিট অ্যাবস্টিনেন্স ফ্রম অ্যালকোহল ফর দি রেস্ট অফ হিজ অর হার লাইফ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। নমস্কার দর্শক বন্ধুরা, আমরা অনেক কিছু শুনলাম, তো আশা করি আপনাদের এই বিষয় নিয়ে আপনারা যথেষ্ট অবগত হলেন, এবং এই সমস্ত সিমটম গুলো যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই সিমটম গুলো যদি আমাদের কারোর শরীরে দেখা যায়, তাই অবহেলা না করে সঠিক সময়ে চিকিৎসকের কাছে গিয়ে চিকিৎসা করানো দরকার। স্যারকে ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য।